5 তারিখ। আমরা নতুন একটা চ্যাপ্টারের আজকে ইন্ট্রোডাকশন করতে এসেছি। হালকা করে কিছুটা পড়ে আমরা আজকে ছেড়ে দেবো। কালকে আবার আমরা এই চ্যাপ্টারটাকে আর একটু ডিটেলসে পড়বো। তারপরে আর একটা ডেট দেখবো, বৃহস্পতিবারের মধ্যে আর একটা ডেট করব। সেটা সবাই বৃহস্পতিবার বা বুধবার কিছু একটা ডেট বলেছে, সেদিনও আমরা এই থিওরিটা পড়বো এবং ছোট ছোট করে অঙ্ক করব। করার পর আমরা যে স্যাটারডে সানডেতে যে আমি যাব, সেখানে গিয়ে আমরা এই সমস্ত থিওরি ফিওরি যা আছে সেগুলোকে একদম পুরোপুরি ক্লিয়ার করে দেবো। আর বিভবের প্রচুর অঙ্ক করব, ক্যাপাসিট্যান্সের মোটামুটি যতটা পারা যায় অঙ্ক করব। তারপরে নেক্সট উইকটা ক্যাপাসিট্যান্সের অঙ্ক টঙ্কগুলো হবে। এনিওয়ে, ক্যাপাসিট্যান্স, তার আগে ক্যাপাসিটর, এইটাকে বলা হয় ধারক, বাংলায় বলা হয় ধারক। ক্যাপাসিট্যান্স হচ্ছে ধারকত্ব। চ্যাপ্টারের নাম হচ্ছে ধারক এবং ধারকত্ব। তো আমরা আগে জানার চেষ্টা করব যে ধারক মানে কি, কিসের ধারক, আর ধারকত্ব মানেই বা কি, কি এমন কি ধরে, তার কেন এরকম ধরনের ধারকত্ব জিনিস আছে। তো মেন কথা হচ্ছে এই যে ধারক কথাটা বলা হয়, ধারক কথাটা বলা হয়, এইটা হচ্ছে আধান ধরে রাখে যারা, তাদেরকে বলা হয় আধান। যারা ধরে রাখে, যারা আধান ধরে রাখে তাদেরকে বলা হয় ধারক। ইংরেজিতে এটাকে বলা হয় ক্যাপাসিটর। আর যারা আধান ধরে রাখে তারা কেমন আধান ধরে রাখতে পারে, কতটা আধান ধরে রাখতে পারে, বেশি না কম, সেটার উপর যে কেমন আধান ধারণ করে, কেমন বা কতটা বেশি বা কম আধান ধরে, এই প্রশ্নটা যদি কেউ করে তার অ্যান্সার দিতে গেলে নতুন একটা প্যারামিটার আমাদের কাছে এলো, নতুন একটা রাশি এলো, যে রাশিটার নাম হচ্ছে ধারকত্ব। ইংরেজিতে এটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স। তো আমরা তার আগে দেখি, তার আগে আমরা দেখতে পাচ্ছি আধান হচ্ছে কিউ লিখলাম। তো কোনো একটা পদার্থ যদি হয়, এটা ধরে নাও একটা পদার্থ, এই পদার্থতে যদি আমরা আধান দিই, কিউ আধান দিই, তাহলে এর কি হবে বলো তো দেখি। কোনো একটা পদার্থতে যদি পজিটিভ কিউ আধান দিই, তাহলে এই পদার্থটার কি হবে, কেউ বলতে পারবে? কোনো বস্তুতে যদি আধান দেওয়া হয় তাহলে বস্তুটার কি হবে? কোন রাশিটি তার, বলো কি হবে? বস্তুটা পজিটিভ চার্জ হবে। তাহলে পজিটিভ যদি চার্জ হয় তাহলে তার বিভব বাড়বে, যদি পজিটিভ আধান দিই। যদি আমি নেগেটিভ দিই, এখানে দিই, তাহলে আমরা এখানে বলতে পারি বিভব কমবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো বস্তুকে আমি কিছু পরিমাণ আধান দিই, তাহলে তার বিভব বা ভোল্টেজ ডেল্টা ভি এটা গ্রেটার দ্যান জিরো হবে, আর নেগেটিভ দিলে ডেল্টা ভিটা লেস দ্যান জিরো হবে। তার মানে কি, আধান দেওয়া বা নেওয়ার উপর, কমিয়ে দেওয়ার উপর তার বিভবটাও কিন্তু বাড়ছে এবং কমছে। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটার উপর বেস করে ধারকত্বর সংজ্ঞা দেওয়া হলো। কি বলা হলো? তার মানে আধান প্রদান করলে, আধান প্রদানে পদার্থের বা বস্তুর, পদার্থের না বলে বস্তুর বিভব বাড়ে। তাহলে এখান থেকেই বলছে যে একক পরিমাণ বিভব বৃদ্ধিতে প্রয়োজনীয় আধানকে বস্তুর ধারকত্ব বলা হয়। তার মানে কি, আমরা দেখতে পাচ্ছি এখানে কিউ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা ভি। আমি যতটা আধান দিচ্ছি ভোল্টেজ ততটা বাড়ছে। ধরে নাও ডেল্টা কিউ বলতে পারি যে আমি আধান দিলাম, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট হবে।
ডেল্টা কিউ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু ডেল্টা ভি। এই যে সি, এই সিটা কিউ আর ভি এদের মধ্যে কার উপর নির্ভর করবে? কারুর উপর করবে না, কারণ এটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই সিটা ডেল্টা কিউ বা ডেল্টা ভি কারোর উপর নির্ভর করবে না। এই সিটাকেই বলা হয় বস্তুর ধারকত্ব। তার মানে কি, সি সমান হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা ভি। তাহলে যখন এখান থেকে আমরা লিখতে পারি, যখন ডেল্টা ভি ইকুয়াল টু 1, তখন যে ডেল্টা কিউটা হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি সি। দেখো এটা 1 করে দাও, তাহলে সি ইকুয়াল টু ডেল্টা কিউ হচ্ছে। তার মানে কোনো একটা বস্তুর যে বিভব, একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে, বৃদ্ধিতে বা বৃদ্ধি করতে যে পরিমাণ আধান তোমার প্রয়োজন হবে সেটাকেই বস্তুর ধারকত্ব বলা হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তো এইটাকে তোমাদের বইয়ে দেখবে লিখবে কিউ বাই ভি। তার মানেই হচ্ছে কিউ পরিমাণ আধান দিয়েছে, এটা মানে হচ্ছে কিউ আধান দিয়েছে আর ভি বিভব বেড়েছে। তার মানে এটা কিন্তু বেসিক্যালি ডেল্টা ভি, আর এটা বেসিক্যালি ডেল্টা কিউ। তাহলে এই যে নতুন রাশি এলো ধারকত্ব, নতুন রাশি এলো, তাহলে এর আমাদের নতুন নতুন যে যে রাশি আছে তাদের আমরা যা করি তাই করতে হবে। যেমন ধরুন ডাইমেনশন বার করতে হবে, তাদের একক দেখাতে হবে। তাহলে আমরা আগে একক নিয়ে আলোচনা করি। এসআই পদ্ধতিতে এর একক হবে, দেখো সি এর একক কি হবে? কুলম্ব পার ভোল্ট। এই কুলম্ব পার ভোল্টটাকে বলা হয় ফ্যারাড। এটাকে লেখা হয় বড় হাতের এফ দিয়ে। এটা বিগ ইউনিট, এটা হচ্ছে বিশাল বড় ইউনিট। আমরা যে সাধারণত যে ক্যাপাসিটার গুলো নিয়ে আমরা আলোচনা করি, যে ধারক গুলো নিয়ে আমরা ব্যবহারিক ক্ষেত্রে আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে ইউজ করি, সেগুলোতে এত ফ্যারাড আকারের থাকে না, সব থাকে মাইক্রো ফ্যারাড, মিলি ফ্যারাড, ন্যানো ফ্যারাড। এই ধরনের ক্যাপাসিট্যান্সের ধারকত্ব সাধারণভাবে আমাদের যে ইলেকট্রনিক সার্কিট গুলো থাকে, রেডিও বা ধরে নাও আমাদের কম্পিউটারের ভিতরে যে চিপ রয়েছে, সিপিইউ রয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক্স যে জিনিসপত্র রয়েছে, ফ্রিজ, টিভি, ফ্যান, হেন তেন, এগুলোর মধ্যে যে সমস্ত ক্যাপাসিটার গুলো থাকে সেগুলো মাইক্রোফ্যারাড, মিলিফ্যারাড, ন্যানোফ্যারাড এই লেভেলের হয়। ফ্যারাড হচ্ছে এত বড়ই একটা ইউনিট। সিজিএস এ যদি আমরা আসি, তাহলে সিজিএস এ হবে তোমার 1 স্ট্যাট কুলম্ব বাই 1 স্ট্যাট ভোল্ট। এইটাকে বলা হয় 1 স্ট্যাট ফ্যারাড। তাহলে এবার আমরা জানার চেষ্টা করব যে এই যে স্ট্যাট ফ্যারাড আর ফ্যারাডের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে আমরা দেখব 1 স্ট্যাট ফ্যারাড, 1 ফ্যারাড এন্ড 1 স্ট্যাট ফ্যারাড, এদের মধ্যে কিরকম কি রিলেশন? কিউ আধানটা যেটা দিচ্ছে সেটা কি হবে? ধনাত্মক হবে, ধনাত্মক হবে। এখন এখন তোমাদের বিভব বাড়ছে, তাহলে ধনাত্মক হবে। তোমাদেরকে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলবো, আমি এটা করিয়ে দিই। তোমার এই প্রশ্নের, কি বলছো, নেগেটিভও হতে পারে, হতেই পারে। আমি তো বলিনি কিউ পজিটিভ না নেগেটিভ, কিউ বলে দিয়েছি। ভি বেড়েছে, বেড়েছে মানে ভি এর মানটা তো -5 বেড়েছে হতে পারে তো। দিয়েছি মানে বাড়িয়েছি আধান, আমি তো নেগেটিভ আধানও দিতে পারি। বিভব বেড়েছে বলতে আমরা ভিটাকে -ভিও -5ও বলতে পারি, -10ও বলতে পারি। তোমার ধরে নাও অর্থ ঋণাত্মক বেড়েছে, তার মানে তুমি তো গরিব হয়েছো, তো সেরকম হতেই। আমরা জেনারেল কেস বলছি। তো চেঞ্জ ইন আধান বাই চেঞ্জ ইন ভোল্টেজ, দিস ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্স। সেখান থেকে আমি এই ফ্যারাড আর স্ট্যাট ফ্যারাড পেলাম। এই ফ্যারাড এবং স্ট্যাট ফ্যারাডের মধ্যে আমরা রিলেশন বার করব
1 ফ্যারাড সমান 1 কুলম বাই 1 ভোল্ট। এবার বলো তো দেখি 1 কুলম সমান কত স্ট্যাট কুলম? 1 কুলম সমান কত স্ট্যাট কুলম? 9, 9 স্ট্যাট কুলম। ভেরি গুড। বাই 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট? 1 ভোল্ট সমান 1 বাই 300 স্ট্যাট ভোল্ট। আমরা জানি স্ট্যাট ভোল্ট কিন্তু 300 গুণ ভোল্টের চেয়ে 1 ভোল্টের চেয়ে বেশি। তাহলে এটা যদি উপর দিকে চলে যায় তাহলে আমরা দেখতে পাবো 1 ফ্যারাড সমান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 300 এত স্ট্যাট ফ্যারাড। তার মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 স্ট্যাট ফ্যারাড। 1 ফ্যারাড সমান, তাহলে বুঝতে পারছো স্ট্যাট ফ্যারাডের চেয়ে বিশাল বড় একটা ইউনিট হচ্ছে ফ্যারাড। সেই জন্য আমরা সাধারণত মাইক্রো ফ্যারাড, মিলি ফ্যারাড, ন্যানো ফ্যারাড, পিকো ফ্যারাড এগুলো ইউজ হয়। মাইক্রো ফ্যারাড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড, মিলি ফ্যারাড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 ফ্যারাড, ন্যানো ফ্যারাড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড, পিকো ফ্যারাড সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। এইগুলো ব্যবহারিক একক। এগুলো হচ্ছে ব্যবহারিক একক। এবার আমরা দেখি এর মাত্রাটা দেখি। যেমন ডাইমেনশন কি সেটা আমরা দেখব। যেমন আমরা ইউনিট দেখলাম, এখন ডাইমেনশন দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সি এর ডাইমেনশন সমান কিউ এর ডাইমেনশন বাই ভি এর ডাইমেনশন। কিউ মানে হচ্ছে আই ইন্টু টি, ভি মানে হচ্ছে ওয়ার্ক ডান পার আধান। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি, সেখান থেকে লিখলাম। তাহলে এই আধানটা উপরের দিকে চলে গেলে হয়ে যাবে আই স্কোয়ার টি স্কোয়ার বাই ডাব্লিউ মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তার মানে আসছে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। এইরকম একটা মাত্রা আসছে তোমার সি এর ক্যাপাসিট্যান্সের। দেখে নিও আমি কোনো ভুল করলাম কিনা। এগুলো জাস্ট একবার ফর সেক অফ কমপ্লিটনেস, পুরোটা কমপ্লিট করার জন্য একবার বলতে হয়, তাই বললাম। ওকে, নেক্সট। এবার হচ্ছে তোমাদের একটা প্রশ্ন, ধারকত্ব যেটা সি, এটি সব সময় পজিটিভ পজিটিভ বা নেগেটিভ দুই হতে পারে। 3 নাম্বার, সব সময় নেগেটিভ। এই তিনটে অপশনের মধ্যে কোনটাকে তুমি চুজ করবে? সুমিয়া বলো। 1 নাম্বারটা একজন বলেছে। কেন সবসময় পজিটিভ হবে? একদম তাই, একদম তাই। তার মানে এটা হচ্ছে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। কিউ সি সমান ডেল্টা কিউ বাই ডেল্টা ভি। তার মানে এখান থেকে আমরা তোমাদের প্রশ্নের নিশ্চয় অ্যান্সার দিতে পেরেছি যে যদি ডেল্টা কিউ আমরা দেখতে পাই গ্রেটার দেন 0 মানে পজিটিভ, তার মানে ডেল্টা ভিটাও গ্রেটার দেন 0 হবে। আবার ডেল্টা কিউটা যদি নেগেটিভ হয় তাহলেও ডেল্টা ভিটা নেগেটিভ হবে। তার মানে মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলেও প্লাস হয়, প্লাসকে প্লাস দিয়ে ভাগ করলেও প্লাস হয়। তার মানে দিস ইজ দা অ্যান্সার। ভেরি গুড, দুজন কি ঠিকঠাক বুঝেছো? তাহলে ধারকত্ব অলওয়েজ পজিটিভ হয়, কোনোদিন নেগেটিভ ধারকত্ব বলে কোনো জিনিস নাই। তারপরে যদি তুমি ফিলিংস দিয়ে বোঝো তাহলে এটাও বুঝতে পারবে যে কোন একটা পদার্থ কতটা আধান ধারণ করতে পারে সেই পরিমাণটার কথা আলোচনা করা হচ্ছে। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। সেই সেন্সে আধানটা পজিটিভ নেগেটিভ দুই হতে পারে, সেই সেন্সে ধারকত্ব কিন্তু পজিটিভ হবে। এনিওয়ে, এই ম্যাথামেটিক্স দিয়ে তোমরা বোঝো যেটা আমরা এখন আলোচনা করলাম যে যদি ডেল্টা কিউ পজিটিভ হয় ডেল্টা ভি বাড়বে, যদি
ডেল্টা কিউ নেগেটিভ হয় তাহলে ডেল্টা ভি কমবে, তার মানে সেক্ষেত্রে ডেল্টা ভি নেগেটিভ হবে, তাই রেশিওটা সবসময় পজিটিভ হবে। গুড। এবার ধরে নাও আমরা একটা গোলীয় বস্তুর ধারকত্ব সম্বন্ধে আলোচনা করি। গোলীয় বস্তুর ধারকত্ব মানে এরকম একটা গোলক আছে, গোলক আছে, যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এখানে আমি কিউ পরিমাণ আধান ধরো গোলকটায় দিলাম, ধাতব গোলক ধরে নাও বা কিছু একটা, কিউ পরিমাণ আধান দিলাম। যদি আমি এখানে কিউ পরিমাণ আধান দিই তাহলে এর বিভব হলো, ধরে নাও এর বিভব, প্রথমে বিভব ছিল না, এখন বিভব হলো ভি। তাহলে প্রথমে প্রথমে কিউ সমান 0 ছিল, প্রথমে কোনো আধান ছিল না, বিভবও 0 ছিল ইনিশিয়ালি। ফাইনালি কি হলো, ফাইনালি আমার কিউ ইকুয়াল টু কিউ করলাম, তাতে ভি ইকুয়াল টু পেলাম ভি। তাহলে এরকম জায়গায় 0/0 ইনফিনিটি অসংজ্ঞাত তো করবো না, আমরা কিছু একটা ভ্যালু বাই ভ্যালু করবো। তার মানে এই যে সি, এটা হবে কিউ বাই ভি। এবার আমাকে বলো তো দেখি, একটা গোলকে যদি কিউ আধান থাকে তাহলে তার উপরিপৃষ্ঠে বিভবের ফর্মুলা কি? আর ব্যাসার্ধের গোলকে যদি কিউ আধান থাকে উপরিপৃষ্ঠে বিভবের ফর্মুলা কি? 1/4πε0 কিউ বাই আর। কারণ আমরা জানি উপরিপৃষ্ঠে এটাই হয়। তাহলে এটা বসিয়ে দাও এখানে, বসিয়ে দিলে তুমি কি পাবে? সি সমান পাবে কিউ বাই 4πε0 ইন্টু আর, সমান কিউ কিউ কেটে যাবে, ভগ্নাংশের ভাগ উল্টে যাবে, 4πε0 ইন্টু আর। তার মানে এখানে আমরা দেখতে পেলাম যে ব্যাসার্ধ যার যত বেশি তার ধারকত্ব তত বেশি হবে। তাহলে এখানে যদি আমি এসআই পদ্ধতিতে দেখি, এসআই পদ্ধতিতে যদি আমি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি ফর এ স্ফিয়ার, একটা গোলকের জন্য যার রেডিয়াস হচ্ছে আর, যার রেডিয়াস হচ্ছে আর, তার ক্ষেত্রে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে সি সমান 4πε0 আর, যেটা মিটারে যদি বসায় তাহলে এত ফ্যারাড হবে। এবার আমরা জানি এই 4πε0 মানে কি? 4πε0 মানে হচ্ছে 1/9 ইন্টু 10⁹ ইন্টু, তাহলে উপরে থাকলো আর মিটার, এত ভ্যালু বসালে তুমি পাবে ফ্যারাড। এটা কিন্তু ফ্যারাড ইউনিটে পাবে, বা তুমি লিখতে পারো সি ইন ফ্যারাড ইউনিট সমান আর মিটারে যদি বসাও ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁹। এটা কেন লিখলাম? তার কারণ আমরা পড়েছি 1/4πε0 যেটা হয় সেটা হয় 9 ইন্টু 10⁹। এখানে হচ্ছে তার উল্টোটা। তাহলে যদি আমি জিজ্ঞেস করি যে, বলো। এবড়ো খেবড়ো বিন্দুতে প্রতিটা বস্তুটা যেহেতু যদি ধাতব হয় তাহলে দেখতে হবে, কিন্তু প্রতিটা পয়েন্টে একই পরিমাণ আধান ধরে রাখার মতন ব্যাপার তার মধ্যে থাকবে না। কিন্তু যদি বস্তুটা একটাই বস্তু হয় তাহলে তার সব মিলিয়ে একটা ধারকত্ব থাকবে, সব মিলিয়ে একটা তার ধারকত্ব থাকবে। যেখানে শার্প এজ হবে, যেখানে ধরে নাও খুব শার্প এজ হবে, সেখানে তো রেডিয়াস অফ কার্ভেচার খুব কম হবে, সেখানে বেশি আধান ধরে রাখতে পারবে না, সেজন্য সেখান থেকে লিক করবে আধান। সেটাকে আমরা প্রথম চ্যাপ্টারে বলেছিলাম তড়িৎ মোক্ষণ, যেটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ডিসচার্জ। যখনই ধরে রাখতে পারবে না তখনই সে সেখান থেকে আধান লিক করে দেবে। ওকে, তাহলে দেখো এখানে গোলীয় বস্তু যখন বলি তখন একটা বড় গোলীয় বস্তু হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে আমাদের পৃথিবী এর ধারকত্ব কত সেটা আমরা যদি দেখি, তাহলে পৃথিবী আমরা জানি যে আর ইকুয়াল টু পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে মোটামুটি 6400 কিলোমিটার অন অ্যান অ্যাভারেজ। তার মানে এই ফর্মুলা দিয়ে যদি ক্যাপাসিট্যান্স আমরা বার করতে চাই তাহলে প্রথমত কিলোমিটার আমরা সহ্য করব না, আমরা এটাকে লিখবো 6400 ইন্টু 10⁻³ এত মিটার। তাহলে সি সমান হবে আর ইন মিটার এইটা,
6400 ইন্টু 10⁻³ এত মিটার বাই 9 ইন্টু 10⁹ এত ফ্যারাড। এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমরা দেখবে এই ফ্যারাড তো বিশাল বড় ইউনিট, তাহলে মাইক্রো ফ্যারাড করে দিই। তাহলে মাইক্রো ফ্যারাড মানে 10⁻⁻6, তাহলে পুরো জিনিসটার সাথে 10⁻6 গুণ হয়ে যাবে। তাহলে এটার সাথে হবে 6400 ইন্টু 10⁻³ বাই 9 ইন্টু 10⁻9 করলে এই 9 কেটে যাবে, কেটে গেলে 6400 বাই 9 সমান 711.1 মাইক্রোফ্যারাড। এরকম হচ্ছে পৃথিবীর ধারকত্ব। তো এসআই পদ্ধতিতে যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের এইভাবে ক্যালকুলেশনে কিন্তু বেরোবে। সিজিএস পদ্ধতিতে এই 4 পাই ইপসাইলন নট এর কোনো গুরুত্ব নেই, ওটা 1 হয়ে যায়। সিজিএস পদ্ধতিতে সেই জন্য মজা। কিরকম মজা? সিজিএস পদ্ধতিতে যদি আমরা দেখি, এসআই আমরা কি দেখলাম? এসআই পদ্ধতিতে আমরা দেখলাম 4 পাই ইপসাইলন নট ইন্টু আর হচ্ছে আমার সি। এসআই দেখলাম সি সমান 4 পাই ইপসাইলন নট আর। সিজিএস এ জিনিসটা ইজি হয়ে যাবে, কারণ সিজিএস এ 4 পাই ইপসাইলন নটটাকে আমরা 1 ধরি। তাহলে সেক্ষেত্রে দেখো, বা আমরা নতুন করে যদি ক্যালকুলেট করি, সি সমান হচ্ছে কিউ বাই ভি। একটা গোলক নিয়েছিলাম, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর সেন্টিমিটার, ধরুন আর সেন্টিমিটার। এখানে কিউ ইএসইউ আধান দিয়েছো বা কিউ স্ট্যাট কুলম দিয়েছি, তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ সমান আমরা জানি পাতি কিউ বাই আর হয়। যদি আমরা সিজিএস পদ্ধতি করি তাহলে এখানে যদি বসাই তাহলে এই দুটো থেকে আমরা পাবো সি সমান পাতি হচ্ছে কিউ বাই, সরি এটা কিউ হবে, কিউ বাই আর, তার মানে হচ্ছে পাতি আর, তার মানে সি সমান হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিজিএস পদ্ধতিতে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ যত সেন্টিমিটার, ধারকত্ব তত স্ট্যাট ফ্যারাড। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে বলো দেখি 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের ধারকত্ব কত, প্রশ্ন যদি করে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের কোন ধারকের, ব্যাসার্ধের কোন গোলক, গলীয় ধারকের ধারকত্ব কত? তাহলে তুমি সঙ্গে সঙ্গে এসআই করার নিশ্চয়ই চেষ্টা করবে না। আমরা জানি আমাদের ফান্ডা কি, গোলকের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে গোলকের ব্যাসার্ধ যত সেন্টিমিটার, সেই গলীয় ধারকের ধারকত্ব তত স্ট্যাট ফ্যারাড। তাহলে এইটা আমরা স্ট্রেট লিখে দেবো 5 স্ট্যাট ফ্যারাড। সবাই বুঝতে পারছো না কিছু? এখানে কিন্তু না বোঝার তেমন কিছু নেই, এগুলো খুব সহজ সহজ জিনিস। এগুলো একদমই সহজ বলে আমরা আহ আহ, বেশি ইন্টেন্সিটি নিয়ে আমাদের জানারও দরকার নেই, সিম্পলি হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো? একটু আওয়াজ দাও দেখি শুনি। তোমার নাম বলছি: সেজুতি, নম্রতা, অমর্ত্য, অনুব্রত, বিনিতা। সৃজন বললি নাকি রে? ও, আর ও, অমর্ত্য, তোর গলা কিন্তু সৃজনের মতন কিন্তু, বুঝলি? সাবধান, চিনতে পারছি না। আর সব তো তোমাদেরকে বারবার একটা কথা বলি, বলো বলো, কে বলছিলে বলো? হাওয়া করে কে বলছে? নম্রতা বুঝেছিস? সৃজা? সিম্পল সিম্পল জিনিস, খুব সিম্পল। শোনো, বুঝতে পারছিস তো নাকি বুঝতে পারছিস না? তোমাদের প্রত্যেকে একটা জিনিস বলছি, যে চাপ খেয়েছে সে কিন্তু শেষ হয়ে গেছে। ডোন্ট টেক চাপ, ডু ফুর্তি, প্রচুর পড়াশোনা করো এবং পড়ো, মজা করো এবং সবসময় ব্রেনটাকে ফ্রেশ রাখো। কখনো কখনো যদি মনে হয় খুব চাপ খাচ্ছ, তাহলে একটু করে প্রাণায়াম করো, একটু
জোরে জোরে নিঃশ্বাস নাও এবং এটা মনে রাখবে এমন প্রিপারেশন নেবে যেখানে তুমি নিজে আশেপাশে মনে করবে যে আমি যদি না পারি আশেপাশের কেউ পারবে না। সেই রকম প্রিপারেশন নাও, সেই রকম কনফিডেন্স তৈরি করো। ওভার কনফিডেন্স বলছি না, পড়ে সেইভাবেই কনফিডেন্স তৈরি করো যে ইফ ইট ইজ টাফ কোশ্চেন ফর মি, ইট ইজ টাফ ফর ল্যাক্স অফ স্টুডেন্টস। যদি আমার জন্য প্রশ্নপত্রটা শক্ত হয় তাহলে লক্ষাধিক স্টুডেন্টের জন্যও শক্ত হবে। আমি খুব একটা কম খারাপ বা ফাঁকিবাজি প্রিপারেশন আমি নিইনি। এই কনফিডেন্সে যেন পরীক্ষা দিতে যেতে পারে, তার জন্য খাটাখাটনির বিকল্প কিচ্ছু নেই। দিন রাত একাকার করো। এখন যদি তোমরা এই সামনে যেটুকু তোমাদের ৮-৯ মাস ১ বছর যেটুকু টাইম তোমাদের কাছে আছে, সেই টাইমটা যদি একদম গরু ছাগলের মতন খাটো পরিশ্রম করো, তাহলে সামনের জীবন হবে একদম মানুষের মতো মানুষ। আর এখন যদি ঠাটবাট নিয়ে মানুষের মতন হাঁটাচলা করো, তাহলে পরবর্তীকালে গরু ছাগলের মতন কিন্তু তোমাদের জীবন হবে। তো একদম তোমরা যথেষ্ট ভালো হাই-ফাই স্টুডেন্ট। তোমাদেরকে এরকম খারাপভাবে না বললেও চলতো। কিন্তু স্টিল একবার বলা দরকার যে পড়ার জন্যই সবকিছু জান প্রাণ দিয়ে দাও। ফটাফট পড়ো। আর পড়া শুধু করো না, পড়ার সময় ইফেক্টিভ কতটা পড়া হলো সেটা দেখো। এই ইফেক্টিভ পড়া দেখার জন্য ০.৫ ঘন্টা স্লটে পড়ো। ০.৫ ঘন্টা পড়ে ২ মিনিট পায়চারি করো। কি পড়ছো সেটা দেখো। তারপর আবার ০.৫ ঘন্টা পড়ো, ২ মিনিট পায়চারি করো। কি পড়লে সেটা ভাবো। তাহলে দেখবে পড়াশোনা আরো বেশি ইফেক্টিভ হবে। এনিওয়ে, এটা আমরা দেখলাম। সিজিএস এ কিচ্ছু দেখার দরকার নেই। শুধু তাই নয়। ভেরি গুড কোয়েশ্চেন। এটা বাম্পার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে গোলীয় ধারকের সময় গোলীয় ধারকের ধারকত্ব নির্ণয়ে গোলকটির ব্যাসার্ধ ছাড়াও আর কি কিছু জানা দরকার? যে বলতে পারবে তাকে কিচ্ছু দেবো না কিন্তু আমার খুব ভাল লাগবে, বলো। কে বলতে পারবে? গোলীয় ধারকের ধারকত্ব নির্ণয়ে গোলকটির ব্যাসার্ধ ছাড়া আর কি কিছু জানা দরকার? আর না। নিরেট ফাঁপা ধাতু। না, এসআইও হবে, সিজিএসও হবে। মাধ্যম জানা দরকার। মাধ্যম জানা দরকার। যদিও এক্ষেত্রে আমাদের এই মাধ্যমটা একটি গোলীয় ধারকের জন্য আসবে না। কারণ কি দুটি মধ্যে ডিফারেন্সের ক্ষেত্রে মাধ্যমটা আসে। এইটা কি দিয়ে তৈরি তার উপর কিন্তু দরকার নেই। কারণ ভোল্টেজটা আমরা তো যদি দূরে তো মাপছি না, সারফেসে মাপছি। তার জন্য ওর ভেতরে কি থাকলো না থাকলো এগুলো ম্যাটার করবে না। তাহলে এই মাধ্যম কি আছে আমার জানার দরকার নেই, শুধুমাত্র একটি গোলকের জন্য। একটি গোলকের জন্য কিচ্ছু জানার দরকার নেই। কিছু এক্সট্রা জানার দরকার নেই। বলো, বলো, বলো। কি বলছিস? না। কারণ কি তোমার যদি এখানে দেখো আমরা এটা ধরে নাও অধাতু, এটা ধরে নাও ধাতু, এটা ধরে নাও কিছু। তুমি যদি পুরো জানতে পারো তো এর সারফেসে যে প্রত্যেকের যদি ব্যাসার্ধ আর হয়, সারফেসে ভোল্টেজ কত হয়? ওই একই হয় না? 1/4πε0 Q/R। সব ক্ষেত্রে ধাতু অধাতু যাই হোক, থিন যাই হোক না কেন সবারই ক্ষেত্রে বিভব তো সেই একই হয়। আধান তো আমি যদি কিউ দিই তাহলে বিভব তো একই হয়। তাহলে রেশিওটা একই হবে। কিন্তু কিন্তু যদি দুটো গোলক থাকে, ধারকত্ব কোনোদিনই এরকম একটা
একটা গোলক নিয়ে হয় না, একটা গোলক এখানে, একটা গোলক ইনফিনিটিতে ধরা হয়। একটা গোলক এখানে, একটা গোলক ইনফিনিটিতে ধরা হয়। তাহলে এই যে মাধ্যমটা আছে, যেখানে আমি সারফেসটা টাচ হয়ে আছে, সেখানে কি মাধ্যম আছে তার উপর কিন্তু নির্ভর করে। তাহলে এই গোলকের জন্য কিছু বলার দরকার নেই, কিন্তু গোলকের যে বাইরের মাধ্যম তার উপর কিন্তু নির্ভরশীল। তাহলে এখানে আমরা কি লিখবো? গোলকের বাইরের যে মাধ্যম, দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কারণ সেইটা যদি বায়ু হয় বা সেটা যদি শূন্য স্থান হয়, শূন্য মাধ্যম হয়, তাহলে সেক্ষেত্রে আমার সি ইকুয়াল টু 4 পাই ইপসাইলন নট ইন্টু আর হবে এসআইএ, সিজিএস এ সেটা হবে সি ইকুয়াল টু আর হবে সিজিএস এ। এখানে বড় হাতের আর মানে আমি ধরছি মিটার ইউনিটে, ছোট হাতের আর ধরছি সেন্টিমিটার ইউনিটে। কিন্তু যদি অন্য কোনো মাধ্যম হয়, কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যম হয়, তাহলে কিন্তু বিভবের ফর্মুলার ক্ষেত্রে 1/4 পাই ইপসাইলন নট কে ইন্টু কিউ বাই আর হবে। কারণ আমরা জানি মাধ্যমের উপর নির্ভর করে। তখন কিন্তু সিটা হয়ে যাবে 4 পাই ইপসাইলন নট, সরি এটা বড় হাতের আর নিয়েছি, 4 পাই ইপসাইলন নট কে ইন্টু আর। আবার এটা এসআই সিজিএস এ হয়ে যাবে সি ইকুয়াল টু কে ইন্টু আর সিজিএস এ। তার মানে আমরা দুটো জিনিস দেখলাম, সি ইজ প্রপোর্শনাল টু আর, এটা 100%। আর তার সাথে সাথে দেখলাম সি ইজ প্রপোর্শনাল টু কে, এটাও 100% ট্রু। পরাবৈদ্যুতিক ধ্রুবক যত তোমার বেশি হবে, ধারকত্ব ওই ওই মাধ্যমে কিন্তু বস্তুটা বেশি বেশি আধান ধারণ করবে। যদি ধরে নাও শূন্য মাধ্যমে কেউ সি পরিমাণ আধান ধারণ করে, অন্য মাধ্যমে যদি ওই গোলকটাকে রাখা হয়, তাহলে সে কিন্তু কে গুণ বেশি আধান ধারণ করার ক্ষমতা রাখে। নাম্বার টু, তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন পেলাম যে ব্যাসার্ধের সমানুপাতিক সি ইজ প্রপোর্শনাল টু আর। 2 নাম্বার পেলাম সি ইজ প্রপোর্শনাল টু কে। তার মানে বায়ু মাধ্যমে, বায়ু বা শূন্য মাধ্যমে সি সমান যদি C0 হয়, তো অন্য মাধ্যমে ধারকত্ব যদি C0 হয়, তাহলে অন্য মাধ্যমে সি হবে কে ইন্টু C0। আর আমরা জানি কে এর মান কিন্তু সর্বদা 1-এর চেয়ে বেশি। তাহলে অন্য মাধ্যম হলে ধারকত্ব বেড়ে যায়, ব্যাসার্ধ বাড়লে ধারকত্ব বেড়ে যায়। এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। কিন্তু তার আগে আর একটা জিনিস আমাদের আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে ধরে নাও, মনে করো এটা একটা ফান্ডামেন্টাল কোশ্চেন, ফান্ডাওয়ালা কোশ্চেন। ধরে নাও আর ব্যাসার্ধের একটা গোলক আছে, আর ব্যাসার্ধের একটি গোলক বায়ু মাধ্যমে রাখা আছে। এখন আধানটি গোলকটিকে কোনো আধান দেওয়া হলো না, কোনো আধান দেওয়া হলো না। তাহলে গোলকের গোলকের ধারকত্ব কত হবে? খুব সিম্পল,
বলো সৃজা বল। আর ব্যাসার্ধের একটি গোলক বায়ু মাধ্যমে রাখা আছে, এখন গোলকটিকে কোনো আধান দেওয়া হলো না, তাহলে গোলকটির ধারকত্ব কত? সৃজা বলেছে 0 হবে। এটা কে বললো? সুমিয়া। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে বলেছে আর হবে। তাহলে তোদের দুজনের মধ্যে যেহেতু দুটো ডিফারেন্ট অ্যান্সার আর অ্যান্সার তো একটাই হয়, তাহলে নিশ্চয়ই কনসেপ্ট দ্বিধা বিভক্ত। আর কেউ অ্যাটেম্প্ট করবে এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য? সবাই কিন্তু চাপ খেও না, তোমরা পার্টিসিপেট করো, যত পার্টিসিপেট করবে নির্ভয়ে, কে কি ভাবলো জানার দরকার নেই। পার্টিসিপেট যত করবে তোমার ফান্ডা তত ক্লিয়ার হবে। ভুল বলো ঠিক বলো তাতে কোনো যায় আসে? বলো। আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না কি আছো না আছো, তার জন্য আমি জিজ্ঞাসা করছি, বলো। আর কি কারোর কোনো সৎসাহস নেই বলার? অনুব্রত বল। হুম। বাহ। বলো। কি হবে কি হবে কি হবে? শুনতে পেলাম না। ইনফাইনাইট। আর তাহলে দেখো কত অ্যান্সার আসছে, ভালো ভালো। আগেও আধান নেই। আবার আগে কি ছিল সেগুলো সাইদা তুই ধরছিস কেন? আর দেওয়া নেই, তোমার অতিরিক্ত কল্পনা করা যাবে না। আগে কি ছিল আমার জানার দরকার নেই, আমার আমার এখন আধান দেওয়া নেই মানে নেই, আধান নেই, তাহলে ধারকত্ব কি হবে? প্রশ্নটাকে আমি আরেকটু গোছাচ্ছি। এই প্রশ্নটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার প্রশ্নটাকে আরেকটু গোছাচ্ছি। পি, যদি আধান খুব বেশি দেওয়া হয়, তাহলে ধারকত্ব কেমন হবে? আগেরটা অসংগত বলেছো, এইটা বলো। যদি আধান খুব বেশি দেওয়া হয় তাহলে ধারকত্ব কেমন হবে? সৃজা। এই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু সারা জীবন অঙ্ক করে যাবে, কিন্তু তোমাদের তাহলে এইটা বলছে ইনফিনিটি হবে। হায়দা বলেছে ইনফিনিটি। আমি কোনো শর্ত দিয়েছি? আমি তোমাকে তো কেস দিয়ে দিয়েছি, এটা গোলক বলে দিয়েছি। আবার এটা থাকে ওটা থাকে, আবার কি একটা অ্যান্সার বল। আমি তো তোমাকে বলে দিয়েছি যে এই গোলকের জন্য কি হবে, তুমি বল। তোদের সবাইকে কিন্তু আমি ঢাই ঢাই করে গুলি মেরে দেবো। বলছি সুমিয়া, তুমি কেন বললে বলো? কেন 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 কেন? হ্যাঁ, কেন কাটছো তুমি? কেন কাটছো? সুমিয়া তুই কেন বললি সি হবে, বল তো দেখি আর হবে? ওয়াই? বলো। দাঁড়া, এক এক করবো, সুমিয়া বল। তাহলে ফিলিংস থেকে তুমি ঠিক বলেছো, কিন্তু তোমাদের একটু আগে যাদেরকে যে জিনিসগুলো পড়ালাম যদি একটু পরে না মনে থাকে, তাহলে তোমাদের কি করে অনেক দিন আগেকার জিনিস মনে থাকবে? এখানে বললাম কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, কিউ ইকুয়াল টু হচ্ছে সি ইনটু ভি, সি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, কার কার উপর নির্ভর করে না?
কার কার উপর নির্ভর করে না, এটা কার উপর নির্ভর করে না, কিউ এর উপর নির্ভর করে না, ভি এর উপর নির্ভর করে। তো তোমার আধান দেওয়া আছে না আছে কি আছে কোনো কিছুর উপর নির্ভর করে না। এবং যেটা সুমিয়া তারপরে যেটা বললো ওটা হচ্ছে ফিলিংস, দ্যাট ফিলিংস ইজ রিকোয়ার্ড। যে আমার একটা স্ট্রাকচার আছে, তার একটা ধারকত্ব আছে। তুমি খেতে পারো ধরে নাও 1 কেজি চালের ভাত, তোমাকে যদি আমি জল খাইয়ে রেখে দিই তাহলে কি তোমার খিদে মানে খাওয়ার যে ক্ষমতা সেটা জিরো হয়ে যাবে? আর তোমাকে যদি আমি ধরে নাও বিশাল বড় একটা এলাকার সমস্ত খাবার এনে ফেলে দিই তাহলে কি তোমার পেটে যে ধারণ করার ক্ষমতা সেটা কি বেড়ে যাবে? আশ্চর্য ব্যাপার। তার মানে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে ফান্ডামেন্টালে আমরা দেখেছি দিস ইজ ডেফিনেশন। এটা হচ্ছে সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, যেখানে সি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। সেই সি কোনোভাবেই কিউ এবং ভি এর উপর নির্ভর করে না। তাই তাতে কি আধান তুমি দিলে আর না দিলে ইট ডাজ নট ম্যাটার টু দ্য ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স। কোনোভাবে তোমরা যদি বড় একটা দায়িত্বপূর্ণ নাগরিক হতে চাও, যেখানে তুমি যার উপর মানুষের প্রাণ নির্ভর করবে, যার উপর প্রচুর বড় বড় বিল্ডিং এবং সেখানে থাকা মানুষের প্রাণ নির্ভর করবে, যার উপর বিভিন্ন ধরনের কোটি কোটি টাকা রাখা থাকে, তার সাইবার সিকিউরিটি নির্ভর করবে, তারা যদি এই ধরনের ছোট ছোট ভুল করো তাহলে তোমাদেরকে কেন নেবে বলো তো লোকে? তাহলে আমাদেরকে আরো সচেতন হতে হবে, অ্যালার্ট হতে হবে, খুব সুন্দরভাবে আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তোমাদের প্রত্যেককেই আমি বললাম যে পুরো জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে বুঝবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে যে শুধুমাত্র ধারকত্ব কিউ এবং ভি কত হলো, কিউ কত দিলাম, এদের উপর নির্ভর করে না, এদের উপর নির্ভর করে না। তাহলে এবার প্রশ্ন আসছে যে এদের উপর যদি নির্ভর না করে তো করে কার উপর নির্ভর করে? তার জন্য আমরা নেক্সট যে জিনিসটা পড়বো যে বস্তুর ধারকত্ব কার উপর নির্ভর করে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে বস্তুর ধারকত্ব কিসের উপর নির্ভর করে? নিশ্চয়ই কিছুর উপর নির্ভর করে, সেটা আমরা দেখবো। তা দেখো একটা জিনিস আমরা তো অলরেডি দেখে ফেলেছি, মাধ্যম কোন মাধ্যমে রাখা আছে তার উপর, মাধ্যমের উপর। কারণ মাধ্যমের মধ্যে কি জিনিসটা চেঞ্জ হবে, মাধ্যমের কোন জিনিসটা চেঞ্জ হবে, যেটা ইলেকট্রিক ক্ষেত্রে আমার ক্যাপাসিট্যান্সে ইফেক্ট করবে। তার আগে আমাদের জানতে হবে এই ফর্মুলাটা, সি ইকুয়াল টু কিউ বাই ভি। এই যে ফর্মুলাটা আমরা লিখেছি, যদি আমি কোনো কিউ আধান দিয়ে দিই তাহলে অন্য মাধ্যম আর শূন্য মাধ্যমের মধ্যে এই ডান দিকে লেখা ইকুয়েশনের কোন প্যারামিটারটা চেঞ্জ হবে? ডান পক্ষের ইকুয়েশনের কিউ না ভি? শূন্য মাধ্যমে আর অন্য মাধ্যমের মধ্যে যদি আমি কিউ পরিমাণ আধান কোন একটা বস্তুতে দিই, তাহলে এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি, এই ইকুয়েশনের ডান পক্ষের কোন প্যারামিটারটা চেঞ্জ হবে, কোন রাশিটি পরিবর্তিত হবে? এবং ভি পরিবর্তিত হবে, ভি ভি চেঞ্জ হবে। এবার মানে কি, এটা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? কমবে না বাড়বে? বলো। হ্যালো হ্যালো। অন্য মাধ্যমে কমবে, তা সেটাই তো জিজ্ঞেস করছি, অন্য মাধ্যমে তাহলে কমবে। তাহলে হর যাচ্ছে কমে, তাহলে সি যাবে বেড়ে। তাই মাধ্যম যদি অন্য মাধ্যম থাকে তাহলে কে যেহেতু বেশি, কে যেহেতু গ্রেটার দেন জিরো, তার জন্য ভি হবে ড্রপ, তার জন্য সি হবে বেশি। তাহলে অন্য মাধ্যম, শূন্য মাধ্যম ব্যতি রেখে অন্য মাধ্যম থাকলে, শূন্য মাধ্যম ব্যতি রেখে অন্য মাধ্যমের জন্য, অন্য মাধ্যমের জন্য এটা হবে। নাম্বার টু, সাইজ, পরিবাহীর পরিবাহীর সাইজ, এই যে যে
আধান ধরে রেখেছে? তার সাইজ, মানে আকার। আকার যদি বড় হয় তাহলে ধারকত্ব বাড়বে, না আকার কম হলে ধারকত্ব বাড়বে? কি মনে হয় সৃজা বল? কোন একটা পরিবাহীর আকার বিরাট, ধারকত্ব বাড়বে। তার কারণ আমরা জানি, অলরেডি আমরা একটা হিন্ট পেয়ে গেছি, সি ইজ প্রপোর্শনাল টু আর। তাছাড়াও আমাদের ফিলিংস দিয়ে যদি আমরা বুঝি, ফিলিংস দিয়ে যদি আমরা বুঝি, ফিলিংস প্লাস ম্যাথামেটিক, যদি আকার বেড়ে যায়, আকার যদি বেড়ে যায়, একই আধানের জন্য, একই পরিমাণ আধানের জন্য আকার বেড়ে গেলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা কমে যাবে। যদি কমে যায়, সিগমা যদি কমে যায়, তাহলে তার পোটেনশিয়ালও কমে যাবে। ভি কমে গেলে, আধানের ঘনত্ব যদি কমে যায়, তাহলে ভিও কমে যাবে, তাহলে ভিও কমে যাবে। আর ভি যদি কমে যায়, তাহলে এই আমার ফর্মুলা মাথায় আছে, সি ইকুয়াল টু কিউ বাই ভি। হর যদি ড্রপ করে যায়, তাহলে ক্যাপাসিট্যান্স বেড়ে যাবে। নিচেরটা যদি কমে যায়, তাহলে সি তখন বেড়ে যাবে। নাম্বার 3, অন্য একটি পরিবাহীর উপস্থিতি, আর একখানা ধর পরিবাহী পাশাপাশি রয়েছে, তাহলে কি হয়? এই ধরনের একটা বস্তু ছিল, এখানে আমি আধান দিয়েছি, এখানে আর একটা বস্তু আমি দিয়ে দিয়েছি, তাহলে কি হবে গো? তাহলে কি হবে? অন্য একটা বস্তু, এটা অন্য বস্তু, এটা অন্য বস্তু। যদি অন্য বস্তু, এটা হচ্ছে তোমার যার মাপবো, যার ব্যাসার্ধ ধরে না আর, অন্য যদি বস্তু যদি এসে যায়, তাহলে ধারকত্ব বাড়বে না কমবে? কি করে বুঝবো? আগে বলো, অন্য একটা বস্তু যদি নিস্তড়িত বস্তু চলে আসে কোন একটা আহিত বস্তুর সামনে, তাহলে কি হবে? প্রথমে কি হবে? প্রথম কি হবে? কি হবে? আবেশ হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে সামনের দিকে হবে নেগেটিভ, এই দিকটা হবে পজিটিভ। তাহলে দূরে আছে পজিটিভ, কাছে আছে নেগেটিভ। তাহলে বলো তো দেখি, এই নেগেটিভটার জন্য এর মধ্যে নেগেটিভিটি বাড়বে, না এই পজিটিভটার জন্য পজিটিভিটি বাড়বে? দুটো কি একই? কোন একটা পজিটিভ আধানের সামনে কোনো আহিত অন্য বস্তু থাকলে তার জন্য যে ইনডিউসড চার্জ হবে, আহিত আধান হবে, ঋণাত্মক আধান যেটা সামনে আছে তার প্রভাব বেশি, না ধনাত্মক আধান যেটা দূরে আছে তার প্রভাব বেশি? তো ধরে নাও, আমি তোমাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা, এটা ধরে নাও প্লাস কিউ আধান ছিল, এখানে ধরে নাও মাইনাস কিউ বা কিছু একটা আছে, জেনারেলাইজ হচ্ছে, এটা মাইনাস কিউ, এটা ধরে নাও প্লাস কিউ। এর জন্য নিজস্ব, নিজস্ব যেটা ছিল, নিজস্ব সেটা হচ্ছে কিউ বাই আর। এখন এক্সট্রা কি এলো? এক্সট্রা ভোল্টেজ গুলো কি হলো এই সারফেসে? সবারই জন্য হবে, তাহলে হবে কিউ বাই আর নিজস্ব মাইনাস কিউ বাই আর ওয়ান, এখান থেকে দূরত্ব ধরে নাও আর ওয়ান, আর এখান থেকে দূরত্ব ধরে নাও আর টু, তাহলে প্লাস কিউ বাই আর টু। এইটা ছিল অরিজিনাল, এটা ছিল অরিজিনাল যখন অন্য পদার্থ ছিল না তখন। তাহলে এইটা হলো এক্সট্রা, এই পার্টটুকু হলো এক্সট্রা। তাহলে অরিজিনালের থেকে এটা বাড়লো না কমলো? অরিজিনালের চেয়ে ভোল্টেজ নাও, আর এটা ছিল ভোল্টেজ অরিজিনাল। তাহলে ভোল্টেজ এখন কমলো নাও, না বাড়লো? বলো। কমবে, কারণ আর ওয়ান ছোট। আর ওয়ান যদি ছোট হয়, তাহলে হর ছোট, তাহলে নেগেটিভটা এটা বেশি নেগেটিভ, বেশি নেগেটিভ, এটা কম পজিটিভ।
কারণ R2টা বড়, তাই আলটিমেটলি তোমার নেগেটিভ হয়ে গেল। তার মানে আমি দেখলাম অন্য আরেকটি পদার্থ যদি উপস্থিত থাকে, তাহলে ইন্ডাকশনের জন্য যে বস্তুটার কথা আমি বিবেচনা করছি তার বিভব কমে যায়। এটা কি বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না বলো? একটু আওয়াজ দাও সবাই। অনলি দুজন বুঝেছে। প্রত্যেকে যাক, ঠিক আছে, দুজন অ্যাটলিস্ট তো বুঝেছে, দুজন তিনজন। তাহলে এখানে আমরা বুঝলাম অন্য পদার্থ থাকলে পদার্থের উপস্থিতিতে বিভব ভি নিউ আর পূর্বে বিভব ভি অরিজিনাল যদি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি নিউ লেস দ্যান ভি অরিজিনাল। তাহলে তাহলে আমরা এখানে দেখতে পেলাম ঘটনায় যে ভি কমে গেল। ভি যদি কমে যায় তাহলে সি বেড়ে যাবে। তাহলে অন্য কোনো পদার্থ যদি উপস্থিত থাকে তাহলে কিন্তু ক্যাপাসিট্যান্স বেড়ে যাবে। এবার এর সাথে সাথে যদি আমি সোনায় যদি একটু সোহাগা দিয়ে দিই, তাহলে কি হবে? ধরে নাও উপস্থিত যে পরিবাহী, উপস্থিত পরিবাহী যদি গ্রাউন্ডেড হয়, উপস্থিত পরিবাহী যদি ভূসংলগ্ন হয়, তাহলে কি হবে? মানে বিভব বেশি হবে না কম হবে? বেশি পরিমাণে কমবে। তাহলে এখনকার বিভবটা ভি নিউ যেটা নাও, এই নাওটা কি হবে? কম হবে বেশি, নাকি বেশি থেকে যাবে? তা দেখো এইটাকে আমি করে দিয়েছি গ্রাউন্ডেড। তাহলে কি হবে? গ্রাউন্ডেড করে দিলে কেবলমাত্র এখানে বদ্ধ আধান যারা তারা থাকবে, আর এই মুক্ত আধানগুলো এটা ইলেকট্রন দিয়ে এটা নিউট্রালাইজ হয়ে যাবে। তার মানে এই দিকের পজিটিভ আর থাকলো না। তার মানে এখন যে ভি ওয়ান যেটা হবে সেটা হবে কিউ বাই আর মাইনাস কিউ বাই আর ওয়ান। তাহলে শুধুমাত্র এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে ব্যাসার্ধ আর। তাহলে বিভব অনেকটা কমে যাবে, ভি ওয়ান বেশি কমে যাবে। তার মানে সি ওয়ান বেশি বাড়বে। তাহলে এখান থেকে ফান্ডা কি পেলাম? ফান্ডা আমি পেলাম যে অন্য কোনো পরিবাহী যদি থেকে যায় তাহলে সে তার জন্য তো বিভব কমে যায়, ক্যাপাসিট্যান্স বাড়ে। সেটা তো বটেই, কারণ বিভব কমে যায় ইন্ডাকশনের জন্য। আর যদি যে পদার্থটা উপস্থিত আছে সে যদি আবার গ্রাউন্ডেড হয়, তাহলে বিভব আরেকটু বেশি কমে যায়, তার জন্য ক্যাপাসিট্যান্স আরেকটু বেশি বেড়ে যায়। তাহলে এখানে আমরা বুঝলাম, এখানে ফান্ডাটা যেটা পেলাম সেটা হচ্ছে যে অন্য কোনো পরিবাহীর উপস্থিতিতে ভি কমে, সি বাড়ে। আর যদি ওই অন্য উপস্থিত পরিবাহী গ্রাউন্ডেড হয়, তবে ভি বেশি কমে এবং সি বেশি বাড়ে। এই ছোট ছোট ফিলিংস কিন্তু আমাদের রাখতে হবে, কারণ প্রশ্ন কোথা থেকে পড়ছে উই ডোন্ট নো। এবং আমাদের লেখা 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 জিনিসপত্রগুলোও কিন্তু বুঝতে হবে। এবং প্রত্যেকে ফান্ডা ক্লিয়ার করো, অঙ্ক করো প্রচুর পরিমাণে, ঠিকঠাক করে পড়ো। আজকে আর বেশি তোমাদের ইন্ট্রোডাকশন যেহেতু করলাম, আর বেশি আমি তোমাদেরকে ব্যতিব্যস্ত করছি না। খালি একটাই জিনিস তোমাদেরকে বলে দেবো, যেটা আগের দিন যেটা অঙ্কিত পাঠিয়েছিল সেই প্রবলেমটা যেটা তোমাদের গ্রুপে দিয়েছিলাম সেই প্রবলেমটা আমি বলে দিই। তাহলে এখানে আমাদের ধারকত্ব আমরা জাস্ট ইন্ট্রোডিউস করলাম। নেক্সট ডেতে আমরা চার্জ শেয়ারিং করব। নেক্সট ডেতে আমরা করব আধান দুটো এরকম ধারকত্ব থাকবে যাদেরকে টাচ করব, এটার কিউ ওয়ান আধান, এটা কিউ টু আধান। টাচ করব, টাচ করলে তারা শেয়ার করবে।
তাহলে শেয়ারিং অফ চার্জ নিয়ে পড়াশোনা করব, শেয়ারিং অফ চার্জ। তার আগে আমরা করব, এটা করার আগে আমরা করব ধারক, ধারক ধারকে আহিত, ধারককে আহিত করলে কতটা শক্তি সঞ্চিত হয়, ধারককে আহিত করলে কতটা শক্তি সঞ্চিত হয়, এটা নিয়ে আমরা একটু জানবো। ধারকের মধ্যে সঞ্চিত শক্তি, যেখান থেকে আমরা আসবো ইউ সমান হাফ ইপসাইলন নট ই স্কোয়ার, যেটা তোমাদের আগের চ্যাপ্টারে ছিল, আমি বন্ধ করে পরে পড়াবো বলেছিলাম, সেটা এখান থেকে আসবে। এনিওয়ে, একটা প্রশ্ন তোমাদেরকে গ্রুপে পাঠিয়েছিলাম, দিস ওয়াজ ইন্টারেস্টিং কোশ্চেন। সেই কোশ্চেনটা হচ্ছে, এটা লাস্ট ডিসকাশন। হচ্ছে ইন দা ফলোইং কোশ্চেন, প্রশ্নটা গ্রুপে পাঠিয়েছিলাম। ইন দা ফলোইং কোশ্চেন, condition of electric potential and proportionality and proportionality in there are given. Which of the following is wrong? Which of the following is not correctly paired? Is not correctly paired. এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কি বলেছে, নিচে ইলেকট্রিক পোটেনশিয়াল মানে তড়িৎ বিভবের কিছু কন্ডিশন বলা আছে, আর তারা ব্যাসার্ধের সাথে কেমন ভাবে বা দূরত্বের সাথে কেমন ভাবে নির্ভর করে সেই প্রপোর্শনালিটি ব্যাপারটা দেওয়া আছে। কোনটি সঠিক নয়? 1 নম্বর দিয়েছে, এ দিয়েছে পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ মানে যে আধানের কোন রকম কোনো বিস্তৃতি নেই, এই পয়েন্ট চার্জের ক্ষেত্রে বলছে বিভব 1/r এর সাথে সমানুপাতিক। 2 নম্বর বলছে ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল মানে কি, তড়িৎ দ্বিমেরু, এর ক্ষেত্রে বলেছে 1/r স্কোয়ার। তারপর হচ্ছে কোয়াড্রুপোল, ইলেকট্রিক কোয়াড্রুপোল, এইটা হচ্ছে 1/r কিউব। তারপর অপশন ডি অক্টুপোল, এর ক্ষেত্রে বিভব হচ্ছে 1/r²। তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে ইলেকট্রিক কোয়াড্রুপোল যেটা আছে, এটারই এসি ভার্সন বা অসিলেটিং ভার্সন, এই জিনিসটাই কিন্তু আমার পিএইচডির টপিক ছিল। এটা ডিজাইন করা, বানানো এবং এটা আমার ছিল পিএইচডির টপিক। এনিওয়ে, পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমরা দেখেছি 1/r হয়, এটা কি রাইট, হ্যাঁ কি না? v equal to 1/4 pi epsilon naught into q/r, তাহলে এগুলোকে কনস্ট্যান্ট ধরে নিলে 1/r হয়, তাহলে এটা রাইট। ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে পোটেনশিয়ালের ফর্মুলা বলো, সুমিয়া বল। ইলেকট্রিক ডাইপোলের পোটেনশিয়াল যে কোনো পয়েন্টে 1/4 pi epsilon naught p cos theta by r square, ঠিক? তাহলে পি আর cos theta by r কিউব করবো, তাহলে p cos theta by r square, তাহলে এটা এটাও কনস্ট্যান্ট, তাহলে এটা 1/r স্কয়ার হলো, তাহলে রাইট। কোয়াড্রুপোলের ক্ষেত্রে মনে রাখবে, তাহলে এখানে দেখতে পাচ্ছ পয়েন্ট চার্জ, ডাইপোল মানে দুটো পোল, একটা প্লাস একটা মাইনাস। কোয়াড্রুপোল মানে একটা প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম সাজানো থাকে আধানগুলো। এখানে একটা আধান, এখানে একটা আধান, এখানে একটা আধান, এখানে একটা আধান। তাহলে এখানে ফিল্ডটা কেমন হবে, সেটা 1/r², 1/r³ হয়। এটা কোয়াড্রুপোল, এটা কোয়াড্রুপোল। ডাইপোল এরকম, কোয়াড্রুপোল এরকম। অক্টুপোল মানে 8খানা, প্লাস মাইনাস
প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 1 2 3 4 5 6 7 8 এরকম। এটা হচ্ছে অক্টোপল। এর ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। কোয়াড্রুপলের ক্ষেত্রে যা হয়, অক্টোপলের ক্ষেত্রে সম্ভবত 1/r⁴ হয় সম্ভবত, আমাকে দেখতে হবে। কোয়াড্রুপলের পরে অক্টোপলটা 1/r⁴ মনে হয় হয়। আমি দেখে নিচ্ছি। তো এইটা ভুল। 8 তো হবেই না। একটা পাওয়ার তো অ্যাটলিস্ট কম হবে। তাহলে অপশন ডি টা হচ্ছে রং। আমি তোমাদের এক্ষুনি দেখে দিচ্ছি অক্টোপলেরটা কি হয়। কোনোভাবেই এগুলো জানার দরকার নেই। এটা তোমাদের আউট অফ সিলেবাস। কেবলমাত্র ডাইপোল পর্যন্ত তোমাদের সিলেবাসে আছে। কোয়াড্রুপলটা আমি বলে দিলাম 1/r³। আর অক্টোপলটা মনে রাখবে, যত ধরনের পোল তত টু দি পাওয়ার তত হবে না। এগুলো বহুত কমপ্লিকেটেড ফর্মুলা আছে। এগুলো জানার একদম দরকার নেই। খালি এটুকু ফর ইনফরমেশন তোমরা মনে রাখো। ওকে, ঠিক। চলো তাহলে বাই। তার আগে আমরা দেখে নিই যে আমাদের দেখো, ফার্স্ট হচ্ছে যে এই যে নিটের প্রশ্নপত্র যেটা দেখতে পেলাম এবার, এটার কোশ্চেন পেপারে কোনো রকম কোনো জায়গা ওরা ছাড়েনি যেটা তোমার কোশ্চেন পেপারটাকে টাফ, মানে যতটা করা যায় ততটা করেছে। ম্যাক্সিমাম টাফ কোশ্চেন করেছে। প্রথমত হচ্ছে 120 180 পিস কোশ্চেন, 180 মিনিট। এই 180 মিনিটের মধ্যে তোমার সিগনেচার হেন তেন এই 2-3 বার করাতে তোমার 3-4 মিনিট যাবে, যাবেই। ম্যাক্সিমাম এটা 5 মিনিট যায়। 180টা গোল্লা পাকাতে, এই যে গোল্লা তুমি পাকাবে, এই গোল্লা পাকাতে মোটামুটি যদি তোমার 10 সেকেন্ড করে যায়, তাহলে তাহলে তোমার 1800 সেকেন্ড চলে যাবে। 1800 সেকেন্ড ডিভাইডেড বাই 60 যদি তুমি করো, তাহলে এটা কেটে 30 মিনিট কিন্তু টাইম যাবে। 10 সেকেন্ড করে যদি গোল্লা পাকাতে যায়, তাহলে 1800 সেকেন্ড, সেটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 মিনিট কিন্তু লাগবে। তার মানে তুমি প্রথমেই বাদ দিয়ে দাও 35 মিনিট, এটা বাদ। পড়ে থাকলো তোমার কাছে 145 মিনিট। তাহলে 145 মিনিটে 180টা কোশ্চেন দিয়েছে। বেসিক্যালি এটা হচ্ছে ইকুয়েশন। আগে যেমন 20 মিনিট এক্সট্রা ছিল, সেগুলো বাদ। অল্টারনেটিভ বাদ। আগে বোটানি এবং জুলজিকে আলাদা করে লিখতো, সেগুলোও বাদ। শুধু বায়োলজি করেছে। তোমরা দেখেছো, লক্ষ্য করেছো কি? অনলি বায়োলজি করে দিয়েছে। বায়োলজি লেংদি মানে হচ্ছে বায়োলজিতে তুমি ডাইরেক্ট কোন রকম কোনো কোশ্চেনের ডিরেক্ট অ্যান্সার পাবে না। তোমার বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলোকে অ্যাড করে করে প্রশ্ন দিয়েছে। এখানে আমি যেটুকু লক্ষ্য করলাম এবং যেটুকু লোকজনের কাছ থেকে জানলাম শুনলাম, তাতে অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন অফ নলেজ বলতে পারো, বা অ্যাপ্লিকেশন অফ নলেজই বলো, এই যে নলেজ বা ইনফরমেশন যেগুলো আছে তাদের অ্যাপ্লিকেশন দিয়েছে বেশি। মানে তোমার ডাইরেক্ট কোনো মাগিং আপ বা একদম সিঙ্গেল স্টেপে ডিরেক্ট অ্যান্সার পাবে, এই ধরনের প্রশ্ন খুব কমই আছে। সবগুলোতেই স্টেটমেন্ট বেস কোশ্চেন আছে। স্টেটমেন্ট বেস কোশ্চেন প্রত্যেকগুলোতে স্টেটমেন্ট বেসড আছে, এবং সেইগুলো প্রত্যেকটা জায়গায় অনেকটা করে ইংরেজি লেখা আছে। বাংলাতে তুমি পরীক্ষা দাও বা ইংরেজিতে দাও, সব ক্ষেত্রেই কিন্তু তোমার অনেকটা তুমি কত তাড়াতাড়ি প্রশ্ন পড়তে পারো সেটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কত তাড়াতাড়ি সঠিক প্রশ্ন পড়তে পারো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো এই এই জিনিসটা দেখলাম। কেমিস্ট্রিতে যেটা আমরা দেখলাম, যেটুকু আমি খোঁজ নিলাম প্লাস নিজেও খানিকটা বুঝলাম, সেখানে হচ্ছে অর্গানিক যা হয়েছে হয়েছে, ইনঅর্গানিক এগুলো তো মোটামুটি ধরে নাও যা পড়ার পড়বে, কিন্তু ফিজিক্যাল যে পার্টটা আছে, সেই ফিজিক্যাল পার্টে কিন্তু প্রবলেমস গুলো
একদম ডিরেক্ট দেয়নি, নট ডাইরেক্ট। এই প্রশ্নগুলো কিন্তু তোমার মাল্টি স্টেপের প্রবলেম দিয়েছে বেশিরভাগই। মানে একটা ক্যালকুলেট করবে, যেটা অ্যান্সার বেরোবে, তারপর সেটাকে কাজে লাগিয়ে আবার একটা ক্যালকুলেট করবে, দেন ইউ উইল গেট দ্য অ্যান্সার। তারপর তুমি করতে পারবে। এবং সব থেকে যেটা মজার ব্যাপার, কেমিস্ট্রির মধ্যে অ্যাপ্লিকেশন অফ ম্যাথামেটিক্স রয়েছে, যেটা এতদিন পর্যন্ত আমি রেয়ারলি দেখেছি। অ্যাপ্লিকেশন অফ ম্যাথামেটিক্স, অঙ্কের অ্যাপ্লিকেশন রয়েছে। যাদের অঙ্ক মনে হয় যে ফোর সাবজেক্ট এবং অঙ্কটা না করলেও চলে যাবে এবং ডাক্তারি পাবো ভাবছো, তাদের কিন্তু দিন প্রায় শেষের দিকে এখন। তোমাদেরকে অঙ্ককে ভালো লাগাতেই হবে, অঙ্ক এনজয় করতে হবে, এবং অঙ্কটা বেশ মাস্টার, যেমন অঙ্ক করে একদম মাস্টার হতে হবে অঙ্কতে। সেজন্য আমি বারবার তোমাদেরকে বলি, ম্যাথামেটিক্স ইজ নট অ্যাট অল এ সাবজেক্ট অফ সায়েন্স। এটা কোনো রকম কোনো সায়েন্সের সাবজেক্ট নয়। সায়েন্সের সাবজেক্ট তোমাদের এই 11-12-এ শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি, বাদ বাকি কোনোটাই কিন্তু অ্যাকচুয়াল সায়েন্সের সাবজেক্ট নয়। ম্যাথামেটিক্স ইজ অ্যান এসেন্স, ওটা জানতেই হবে। বায়ো করো আর যাই করো, অঙ্কটা কিন্তু তোমাকে টনটনে নলেজ রাখতে হবে। ইন্টিগ্রেশন করতে গেলে ভয় পেলে হবে না, ডিফারেন্সিয়েশন করতে গেলে ভয় পেলে হবে না, লিমিট ক্যালকুলেট করতে গেলে ভয় পেলে হবে না, কোনো রকম কোনো বিন্যাস সমবায় হেন তেন এদিক ওদিক যা আছে কোনো জায়গায় ভয় পেলে চলবে না, ফটাফট ফটাফট করতে হবে। তো ম্যাথামেটিক্স কিন্তু বেশ ভালোভাবে তোমাদের তৈরি করতে হবে। এটা বিশাল কনফিডেন্স দেবে। এবং এর আগে আমাকে অনেক লোকই, ধরে নাও আমি যখন তোমাদের ওখানে পড়াতে যাই, তখন সবাই বলতো যে ফিজিক্সের এমন আপনি কোশ্চেন করেন যে কোশ্চেন গুলো নিটে আদৌ কোনোদিন পড়ে না। আপনার কোশ্চেনে ছাত্রছাত্রীদের যেটা হয় সেটা হচ্ছে কনফিডেন্স ব্রেক হয়ে যায়। আমাকে এরকম অনেক গার্জেন বলেছে যে এই ধরনের প্রবলেম, এই ধরনের প্রশ্ন না করলেই নয় স্যার। তো এবার বলো, আমি যদি তোমাদেরকে স্ট্রংলি না প্রিপেয়ার করি, এরকম ধরনের প্রশ্ন যদি ধরাস করে হঠাৎ করে তুমি অ্যাট দ্য এন্ড অফ ইউর 2 ইয়ার্স পাও, তাহলে তখন তোমার কত বড় চাপ পড়বে। তো সেই জন্য সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কোনো সাবজেক্ট আলগা করে নেওয়া যাবে না। নট ফিজিক্স, নট কেমিস্ট্রি, নট বায়োলজি, ম্যাথামেটিক্স তো নয়ই। তাতে তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও আর না দাও, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম ডক্টর, ইউ হ্যাভ টু হ্যাভ a sound skill in mathematics। পটপট করে ম্যাথামেটিক্স করতে পারো, এইরকম জিনিস তোমাদের জানতে হবে। আর একটা হচ্ছে গ্রাফ, অ্যানালিসিস অফ গ্রাফ, কিন্তু বেশ ইম্পর্টেন্ট। অ্যানালিসিস অফ গ্রাফ খুব ভালো করে প্রত্যেকটা জিনিস বোঝো, নলেজ অ্যাপ্লাই করো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো কেমিস্ট্রিটাও টু সাম মানে টু সাম এক্সটেন্ট এটাও কিন্তু আমার মনে হয়েছে লেংদি, এবং নট, এটাও মনে হচ্ছে লেংদি এবং নট ইজি, মানে এটা মডারেট। কিন্তু ফিজিক্সটা করেছে টাফ। একটা দুটো প্রশ্ন পেরে আনন্দ করে, ফিজিক্স টাফ এই কারণে বলছি, যদি শুধু ফিজিক্স কোশ্চেনটা থাকতো তাহলে সেটা হয়তো টাফ হতো না। যদি তোমার কাছে বেশি সময় পেতে, তাহলে তোমার কাছে অবশ্যই টাফ হতো না। টাফ এই কারণে, 3 ঘন্টার মধ্যে বেসিক্যালি 1 ঘন্টা 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে, 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 10-15 মিনিটই পড়ে থাকে শুধুমাত্র অ্যান্সার করার জন্য। তার মধ্যে ফিজিক্সের যে 45টা প্রশ্ন পড়েছে, সেই 45টা প্রশ্নই যদি কাউকে দেওয়া হয় তাদেরই 2 ঘন্টা লেগে যাবে। ইভেন বড় বড় কোচিং ইনস্টিটিউটের স্যার ম্যাডামরা দেখেছি আমি কালকে বসে বসে, কালকে তোমাদের ক্লাস করায়নি ওই কারণেই, আমি কালকে অনেকগুলো জায়গা থেকে সমস্ত কিছু দেখছিলাম। যারা এক্সপার্ট, তারা বায়োলজির কোনো একটা প্রশ্ন, যেটা সম্ভবত জেনেটিক্স বা কিছুর উপর পড়েছে, আমি অতটা ভালো করে জানি না, সেই প্রশ্ন তারাই দুজন মিলে অ্যান্সার দিতে দিতে 4 থেকে 5 মিনিট লাগিয়েছেন। হাউ ওয়ান স্টুডেন্ট, যারা এক্সপার্ট, অত হাই এক্সপার্ট, যারা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদেরকে পড়ান, তাদেরই টাইম লাগছে। ফিজিক্স অনলি ডিরেক্ট তুমি পাবে অনলি আপ টু 10 কোশ্চেন্স তুমি অনলি পাবে, বাদ বাকি সব খুঁটে খেতে হয়েছে। মানে প্রত্যেকটা জিনিস তোমার মাল্টি স্টেপ দিয়েছে, সিঙ্গেল স্টেপে 10টার বেশি কোশ্চেন কিন্তু নেই। এবং প্রশ্নের
প্যাটার্নটা ঠিক অন্য ধরনের পড়েছে, যেটা নর্মালি সবাই এতদিন ধরে দেখে এসছে। নিট প্রশ্নটাকে নিয়ে আমরা এতটা আলোচনা করছি, তোমরা সবাই ডাক্তারি পরীক্ষা দেবে বা তার জন্য একদমই নয়। তার কারণ হচ্ছে, যেহেতু এনটিএ, নিট এবং জয়েন্ট এন্ট্রান্স দুটো পরীক্ষাকেই কন্ডাক্ট করে, তো একটার রেজাল্ট, একটার প্রশ্ন কিন্তু আরেকটার উপর ইফেক্ট পড়বে। আমি খুব ভালোভাবে জেনেছিলাম বা ভেবেছিলাম, আমি আমাদের বিভিন্ন স্টুডেন্টদেরকেও, যাদের সাথে আমার এখন কন্ট্যাক্ট রয়েছে অল্প বিস্তর, তাদের প্রত্যেককেই বলেছিলাম যে এই যদি আমি দেখি যে নিট পরীক্ষা দেখি আর জেই মেন যদি দেখি, এই জেই মেন আর নিটের মধ্যে থেকে এখানে সাবজেক্ট ওয়াইজ এখানে রয়েছে, 1 নাম্বার হচ্ছে বায়ো, 2 নাম্বার হচ্ছে নিটের ক্ষেত্রে কেমিস্ট্রি, 3 নাম্বার হচ্ছে ফিজিক্স। তো যেটা করতে পারে সেটা হচ্ছে, বায়োকে টাফ করার জন্য, যদি টাফ করতে চায়, তাহলে শুধুমাত্র লেংদি করা ছাড়া আর কোনো উপায় নেই। লেংদি করা ছাড়া আর কোনো উপায় নেই। কেমিস্ট্রি যদি টাফ করতে চায়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র তোমার কেমিস্ট্রি কিছুটা লেংদি করবে। আর তার সাথে সাথে তোমার ফিজিক্যাল পার্ট যেটা আছে, এটাকে টাফ করবে। এখানে অঙ্ক প্রবলেম হেন তেন ঢুকিয়ে এখানটা একটু নিউমেরিক্যাল দিয়ে দিল, নাম্বার গুলো খুব বাজে বাজে নাম্বার দিয়েছে, 6.51, 5.2, এক এক জায়গায় লিখেছে জি সমান 9.88 ধরো। তো এই ধরনের জিনিসপত্রগুলো দিয়েছে, যে একটা বাচ্চা প্রথম যখন কোশ্চেনটা দেখবে, তখন তার কেমন টেনাসিটি থাকবে, কেমন সে তার নার্ভটা ধরে রাখবে। সো দিস আর ইম্পর্টেন্ট। তবে আমি ভেবেছিলাম যে এনটিএ নিজে একবার এসে বলবে যে এবারে প্রশ্ন আমরা কিন্তু একটু অন্য ধরনের করার চেষ্টা করেছি, তাহলে সবাই প্রিপেয়ার থাকতো। এটা বলার মধ্যে কোনো রকম কিন্তু কোনো মানে এর মধ্যে কোনো রকম কোনো দোষ নেই, কোনো নেই, বরং এটা একবার হেসে এনটিএ এর লোকজন এসে একবার যদি বলতো যে না, আমরা প্রশ্নটাকে একটু অন্য ধরনের, একটু বিট মডারেট টাইপের করবো, তাহলে সবাই মেন্টালি প্রিপেয়ার থাকতো। এটা করলে আমার মনে হয় বেটার হতো। এনিওয়ে, তাদের কাছে রাইট আছে কিছু না বলে পরের বার কোশ্চেন একদম ইজি করে দিতে পারে, তারপর বার কোশ্চেন যাচ্ছে তাই কঠিন করে দিতে পারে। কারণ তাদের কাছে সিলেবাস রয়েছে, সিলেবাসের যে টার্ম গুলো রয়েছে সেগুলো নিয়ে তারা যা খুশি কোশ্চেন করতে পারে। তোমাদের সেগুলোর দিকে তাকিয়ে, সেগুলোর দিকে ভেবে কোনো রকম কোনো কিছু করে লাভ নেই। তোমরা চ্যাপ্টার দেখবে, চ্যাপ্টারের প্রবলেম করবে, বুঝবে, আন্ডারস্ট্যান্ড করবে যতটা পারবে, যত বেশি বেশি সময় দেবে, তত তোমার ওই যে সেন্টেন্স গুলো তুমি পড়বে সেগুলো পটাপট পটাপট ধরতে পারবে। যত কম পড়বে, ভাববে যে আমি মাঠে খেলে দেবো, প্র্যাকটিস কম করবে, তাদের ক্ষেত্রে ওই এক একটা সেন্টেন্স পড়তে প্রচুর টাইম লাগবে, তারা কোনোদিন আর ডাক্তার হয়ে উঠতে পারবে না, এখন যেরকম কন্ডিশন। আর ফিজিক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে একদম পুরো এক্ষেত্রে আমরা দেখলাম যে কোশ্চেন গুলো কিন্তু একটু অ্যাডহক হয়েছে, একটু অন্য ধরনের হয়েছে। হ্যাঁ, যেটা আমরা কোনোদিন এরকম এক্সপেক্ট করিনি। 2016-র যে নিটটা বলে সব থেকে কঠিন, তার তুলনায় ফিজিক্স কিন্তু এবার বেশি কঠিন হয়েছে। ফিজিক্স কঠিন কেন? তার কারণ হচ্ছে, লোকজন যারা বায়োলজিতে ভালো র্যাঙ্ক করে, তারা প্রথম বায়োটা পটাপট করে নেয়, তারপর কেমিস্ট্রি ধরে, এবং ইট শুড বি, তারপর ফিজিক্স ধরে। এই ফিজিক্সের জন্য তাদের বরাদ্দ টাইম কতটা থাকবে, সেটা ডিপেন্ড করে তার বায়োলজির প্রিপারেশন এবং কেমিস্ট্রির প্রিপারেশনের উপর। বায়োলজির প্রিপারেশন যদি 100% খুব ভালো থাকে, তাহলে অ্যাটলিস্ট 60 টু 65 মিনিট লাগে পুরো বায়োটা কমপ্লিট করতে, যদি খুব হাই ফাই থাকে। কিন্তু লেংদি করে দিয়ে এবার যেটা হয়েছে, যাদের খুব ভালো প্রিপারেশন আছে তাদেরও কিন্তু তোমার মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত চলে গেছে অনেকে। কেমিস্ট্রি গিয়ে তারা দেখছে আরো লেংদি রয়েছে, অনেকগুলো লেংদি। ফিজিক্যালের যে প্রবলেম গুলো ওরা করতে পারে সেগুলোও দিয়েছে, কিছু কিছু ডেটা দিয়েছে, খুব গোটা গোটা ডেটা নয়, অন্য ধরনের ডেটা দিয়েছে যাতে নার্ভ ফেল করে। এইসব করার পরে তারা তাদের প্র্যাকটিসে যারা 670, 680, 690 এরকম যারা পাচ্ছিল, বিভিন্ন ধরনের তোমার কোচিং ইনস্টিটিউটে যে মক টেস্ট গুলো হয় সেগুলো, তারা কনফিডেন্ট ছিল যে ভালো পরীক্ষা হবে। তারা শেষে দেখছে ফিজিক্সের জন্য যে টাইমটা ওরা পাচ্ছে, সেটা অনলি 50 মিনিটস, 40 মিনিটস এরকম পাচ্ছেন। এবং সেখানে গিয়েও দেখছে যে মাল্টি স্টেপ প্রবলেম রয়েছে, বেশিরভাগই মাল্টি স্টেপ প্রবলেম। এবং যে ধরনের প্রবলেম নর্মালি পিওয়াই কিউবে যেগুলো থাকে, সেই ধরনের প্রবলেম কিন্তু কোনোটাই পিওয়াই কিউ থেকে, কোনোটাই কিন্তু ডিরেক্ট এক দুটো বাদ দিয়ে কিচ্ছু আসেনি। তো এখান থেকে আমরা কি বুঝবো? এটা হচ্ছে ফার্স্ট, তার মানে
ফিজিক্স কিন্তু টাফ করার অনলি জায়গা। যদি পরীক্ষা টাফ করতে চায় তাহলে ফিজিক্স টাফ করা হচ্ছে অনলি জায়গা নিটের ক্ষেত্রে। যেই মেনের ক্ষেত্রে যেহেতু আমার আছে ধরে নাও ম্যাথস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এই তিনটের মধ্যে সব থেকে সহজ এবং স্কোরিং হচ্ছে কেমিস্ট্রি, মোস্ট স্কোরিং। এইটা হচ্ছে এই তিনটের মধ্যে সব থেকে ইজি। তারপর হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে ম্যাথামেটিক্স। যতই তুমি ম্যাথামেটিক্স ভালো করো, ম্যাথ কিন্তু আমরা দেখেছি জেনারেল ট্রেন্ড যারা আইআইটি তে র্যাঙ্ক করে, যেই মেনে খুব ভালো র্যাঙ্ক করে, তারা ম্যাথস হয়তো ফিজিক্সের থেকে কেউ কেউ বেশি ভালো করতেই পারে, কিন্তু তুলনামূলক ফিজিক্স তাদের ইজি লাগে ম্যাথসের তুলনায়। ম্যাথের কঠিন কিন্তু খুব কঠিন হয়। তো যেই মেনের ক্ষেত্রে যদি বাই চান্স কোশ্চেন কোনোদিন পরের বার কঠিন করবে না এটাও আমরা জানি না, যদি করে দেয় তাহলে তাদের কাছে দুটো অপশন হাতে আছে, একটা হচ্ছে ম্যাথটাকে টাফ করা, একটা হচ্ছে ফিজিক্সটাকে টাফ করা, কেমিস্ট্রিটাকে লেংদি করা। এই টাফ করতে গেলে এই এই একটা জায়গায় নেক্সট বারে আমরা দেখতেই পারতে পারি যে যেই মেনটাকে দিল একদম সেকে, অ্যাডভান্স করলো না, কিন্তু এরকম লেংদি করে দিল, করতেই পারে। আমি এবার প্রথম অবজার্ভ করলাম যে ডাক্তারির যে এন্ট্রান্সের পরীক্ষা, সেখানে আমি বারবার ভাবতাম যে কোনো একটা প্রশ্ন এমন পড়বে সেখানে ম্যাথামেটিক্সের ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন খুব বেশি থাকবে না। যে ম্যাথামেটিক্সটা 11-12 এর ম্যাথামেটিক্স, সেগুলো হয়তো খুব বেশি থাকবে না, এতদিন ধরে থাকতো না। কিন্তু এবারে দেখলাম ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন বা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল অ্যানালিসিস ভরে ভরে রয়েছে। তার মানে কোশ্চেন ওয়াজ অ্যানালিটিক, অ্যানালিটিক কোশ্চেন ছিল, তোমার বুদ্ধি লাগাতে হবে, অ্যানালিটিক কোশ্চেন। তাহলে এখান থেকে আমরা ভালোভাবে সাকসেস পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি? নাম্বার ওয়ান, যে কোনো দুটোর ক্ষেত্রে আমি বলছি, নাম্বার ওয়ান হচ্ছে এনসিইআরটির যে বই রয়েছে, এই বইগুলো বায়ো ক্ষেত্রে বায়ো, কেমিস্ট্রি যাদের যাদের প্রত্যেকেরই কেমিস্ট্রি থাকবে, কেমিস্ট্রি একদম কভার টু কভার পড়তে হবে, কভার টু কভার। শুধু পড়া নয়, অ্যাসিমুলেট করতে হবে, অ্যাসিমুলেশন দরকার, পুরো আত্মীকরণ দরকার। গিললে হবে না, মাগাপ দিয়ে আর কিন্তু কোথাও কোনো কিছু করতে পারবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম, মোর অ্যান্ড মোর। যত টাইম তুমি দেবে তত বেশি তোমার কিন্তু কনফিডেন্স বাড়বে, তুমি তত প্রশ্নটা বেশি বেশি চিনতে পারবে, তত তোমার তাড়াতাড়ি হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এর ইন্ট্রোডাকশন আর এর কনক্লুশন, এগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো ঝরঝর করে পড়তে হবে, একদম গুনগুন গুনগুন করে পড়বে, ঝরঝর করে পড়তে হবে। প্রশ্ন পড়ার সময় শর্টকাট করলে হবে না, যে কোথায় অ্যান্সার আছে দেখি এখানে দিয়েছে এইটা, পুরোটা পড়তে হবে ঝপঝপ ঝপঝপ করে। তার মানে কুইক পড়া প্র্যাকটিস করতে হবে, কুইক পড়তে হবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিটা ক্ষেত্রেই মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিঙ্গার টিপস যে বই হয়, এর যতটা পারা যায় এনসিআরটি ফিঙ্গার টিপস যেগুলো হয়, সম্ভবত এমটিজির আছে, এমটিজি পাবলিকেশনের সম্ভবত আছে, এগুলোর প্রতিটি লাইন একদম মুখস্থ থতস্থ করে রাখতে হবে। এটাও কিন্তু মুখস্থ বলতে আমি অ্যাসিমিলেশনের কথা বলছি। আর 3 নাম্বার হচ্ছে ফিজিক্স বুঝে পড়তে হবে, ফিজিক্স বুঝে পড়তে হবে, নিজে থেকে, নিজে থেকে খুঁজে খুঁজে, খুঁজে খুঁজে টাফ প্রবলেম করতে হবে। এই প্রত্যেকটাই কিন্তু এই এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু জেই মেনের ক্ষেত্রেও একইভাবে ট্রু। জেই মেনের ক্ষেত্রে কেন আমরা দেখি যে যারা ডাক্তারির জন্য খাটছে জান প্রাণ দেওয়ার পরেও
তারা ডাক্তারিতে চান্স পাচ্ছে না, অথচ ততটাও জান প্রাণ না দিয়ে যেই মেনে লোকজন চান্স পায় কেন? তার কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রচুর বেসরকারি আছে, যেখানে 6 থেকে 12 লাখ টাকা খরচ করে যে কেউ যে কোনো টপিকে ইঞ্জিনিয়ারিং পাস করতে পারে। কিন্তু সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং চয়েসের স্ট্রিম পেতে গেলে তোমাদের কিন্তু এগুলো করতে হবে। ডাক্তারি ক্ষেত্রে সেটারও উপায় আছে, কিন্তু তার ক্ষেত্রে বেশ ভালো মার্কস দরকার, নাম্বার ওয়ান। আর যদি মার্কস তোমার খুব কম হয়, তাহলে মোটামুটি 1 কোটি 1.5 কোটি এরকম টাকা তোমার বাবা মায়ের আগে খসাতে হবে, তাহলে তুমি ডাক্তারিও করতে পারো। তাহলে বোঝা গেল ব্যাপারটা মোটামুটি। আর এটুকু আমি অন্তত বুঝি, যেটা আমার ধারণা, আমি যেটুকু বুঝছি সেটুকু আমার ধারণা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন উইল রিমেন সেম। কোশ্চেন প্যাটার্ন যেটা, সেটা উইল রিমেন সেম ফর বোথ। বোথ বলতে নিটের ক্ষেত্রে যেমন এখন কোশ্চেন করেছে সেরকমই হয়তো করবে, করার চান্স আমার মনে হয় বেশি। এবং যেই মেনে যেমন করে পাতলা হালকা পাতলার উপর ছেড়ে দেয় সেই রকমই কিন্তু করবে, কিন্তু নিটটা হবে অন টাফার সাইড। ওরা চাইছে যে যারা খুব কুইক পড়তে পারে, যারা খুব কুইক পড়ে বুঝতে পারে, যারা নার্ভ ফেল করে না, যারা প্রচুর পড়াশোনা করে আসতে পারে, যারা ফোকাসড ওয়েতে পটাপট গোল করতে পারে, এবং যারা নিখুঁত করতে পারে, তাদেরকেই কেবলমাত্র সরকারি কলেজে ডাক্তারি পড়ার সুযোগ দেবে। যেই মেনের ক্ষেত্রে কেন এটা ইজি করার একটা ওরা স্কোপ রাখছে, কারণ তারপরেই সিলেক্টেড ক্যান্ডিডেট কিন্তু এই অ্যাডভান্সে যখন যাবে তখন তাদের দেখে নেওয়ার, তাদেরকে বাজিয়ে নেওয়ার একটা কিন্তু স্কোপ এনটিএর কাছে থেকে যাচ্ছে, যেটার প্রশ্নপত্রটা মোটামুটি আমাদের ভারতবর্ষে আফটার 12 সব থেকে টাফেস্ট কোশ্চেন হয়। ওকে, তার মানে সেই মতো তোমরা লেগে পড়ো। যদি মনে হয় যে না প্রচন্ড চাপ হয়ে যাচ্ছে, আমার কোনো ব্যাকলগ আছে, তাহলে 12টাকে প্রচন্ড ক্লিন অ্যান্ড ক্লিয়ার করো, এবং দরকার হলে জাস্ট ক্লাস 12টা যেমন হাই ফাই করে পড়ে যাও পুরোটা, শুধু 12টা পড়েই পরের বার নিট পরীক্ষা দাও, এবং নিজের কনফিডেন্সে রাখো যে আমি এইটা খুব ভালোভাবে পড়েছি। এবং তারপর দরকার হলে তুমি 11 পড়ার জন্য আর 1 বছর ড্রপ নাও, নিয়ে প্রচন্ড ভালো প্রিপারেশন নিয়ে পরের বার একদম পুরোপুরি তোমার হাইফাই র্যাঙ্ক করে পালিয়ে যাও। কিন্তু মনে রাখবে, যতটুকু টাইম পাচ্ছ ততটুকু টাইম পড়ো, কোনো রকম ফাঁকিবাজির কোনো জায়গা কিন্তু নেই। যারা পরবর্তীকালে নিট দেবে তাদেরকে বলে দিচ্ছি, একদম ফাঁকিবাজির জায়গা নেই। যেই মেনে ফাঁকিবাজির জায়গা তো একদমই নেই। ইঞ্জিনিয়ারিং কলেজ যেহেতু প্রচুর আছে, আমি আমার বহু ছাত্রছাত্রীকে দেখেছি যারা ইন্টিগ্রেশনের সাইন ঠিক করে লিখতে পারে না, তারা এখন খুব বড় বড় কলেজের তোমার তারা কম্পিউটার কি অমুক তমুক এমন এমন কিছু নতুন নতুন স্ট্রিমের কথা বলছে, সেগুলো মেশিন লার্নিং, তারপরে অটোমেশন, মেশিন লার্নিং, হেন তেন এগুলোর উপর তারা কিন্তু বিটেক করছে, বিই করছে, এবং তাদেরকে আমি সিওর শট দেখতে পাবো আর 4-5 বছর পর আবার রামপুরহাটে ঘুরে বেড়াচ্ছে। তো নিটটা প্রথম দিকে টাফ, কিন্তু লাইফ উইল বি ইজি লেটার। যারা অঙ্ক ভালোবাসো না, চ্যালেঞ্জ ভালোবাসো না, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং এ যেও না, কারণ পরবর্তীকালে তোমরা কিন্তু ফাঁসবে। এই কথাগুলো এখন শুনে খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো হচ্ছে আমি যেটুকু মোটামুটি বুঝি তার উপর বেস করে তোমাদেরকে বললাম। ওকে, তাহলে আমরা এই পার্টটাকে আপাতত